আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাসের ঠিক বেসিক ক্লাস শুরু করব। এটা 1 নম্বর লেকচার। তাহলে চলো আমরা টপিকসে ফিরে আসি। ক্যালকুলাস। আচ্ছা, ক্যালকুলাসের বাংলা প্রতিশব্দ ক্যালকুলাস বা ক্যালকুলাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্যালকুলাস। তাহলে আমরা ফার্স্ট টাইমে ক্যালকুলাস সম্পর্কে জানবো। দেখো তো ক্যালকুলাস। ক্যালকুলাসটা কি? ক্যালকুলাস হচ্ছে গণিতের একটি বিশেষ শাখা। ক্যালকুলাস হলো গণিতের একটি শাখা। গণিতের একটি শাখা বা গণিতের একটি বিশেষ শাখা। তুমি এখন বলতে পারো যে স্যার ক্যালকুলাস গণিতের কেমন ধরনের শাখা, কি ধরনের শাখা হতে পারে? এক্সাম্পল স্বরূপ নাও, দেখো গণিত। দেখো গণিতে আমরা কিন্তু এর মধ্যে পাই পাটিগণিত, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমরা পাই বীজগণিত, এর মধ্যে কিন্তু আমরা পাই ত্রিকোণমিতি, এর মধ্যে আমরা কিন্তু পাই জ্যামিতি, ঠিক আছে? এর মধ্যে আমরা কিন্তু পরিসংখ্যানও পেয়ে থাকি, তাই না? ঠিক এর মধ্যে একটা পার্ট আমরা পাই ক্যালকুলাস, ঠিক আছে? ক্যালকুলাস, যে ক্যালকুলাস হলো গণিতের একটি বিশেষ শাখা বা একটি শাখা। গণিতের মধ্যে আমরা পাই পাটিগণিত, যেখানে ঐকিক নিয়ম, ঠিক আছে, তোমার সুদ কষা, পরিমাণ, মুনাফা নিয়ে আলোচনা করা হয়। এটা পাটিগণিত শাখাতে আলোচনা করা হয়। বীজগণিতে মান নির্ণয় উৎপাদকের ক্ষেত্রে যে মানগুলো ব্যবহার করা হয়, এটা কিন্তু বীজগণিত পাঠে আলোচনা করা হয়। ত্রিকোণমিতি কোণের মান সম্পর্কিত যে তথ্য আলোচনা করা হয়, এটা ত্রিকোণমিতি শাখায় আলোচনা করা হয়। জ্যামিতি দৈর্ঘ্য, ভর, তারপর ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত বিষয় নিয়ে যেটা আলোচনা করা হয়, এটা হচ্ছে জ্যামিতি শাখায়। পরিসংখ্যান তথ্য, উপাত্ত, গড়, ঠিক আছে, যে বিষয় নিয়ে আলোচনা করা হয়, এটা পরিসংখ্যান শাখায়। ঠিক ক্যালকুলাসও এরকম গণিতের একটা হচ্ছে শাখা। তাহলে ক্যালকুলাসটা কি? ক্যালকুলাস হচ্ছে গণিতের একটি শাখা। তাহলে এই শাখারটা কাজটা কি? তাহলে এই শাখার সবগুলো তো কাজ দেখলাম। তাহলে আমার এই যে ক্যালকুলাসটা আছে, ক্যালকুলাস শাখার কাজটা কি? ক্যালকুলাস অতি সূক্ষ্ম ও ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যালকুলাসের কাজটা কি? ক্যালকুলাস হচ্ছে অতি সূক্ষ্ম ও ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করে। অতি সূক্ষ্ম ও ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করে। দেখো, অতি সূক্ষ্ম ও ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করে, ঠিক আছে? তুমি এখন বলতে পারো কি ধরনের ক্ষুদ্রতম শাখা নিয়ে কাজ করে বা কি ধরনের ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করে। ধরো লিমিট এক্স টেন্ডস টু 2, LIM তে এটা শর্ট ফর্ম লিমিট এক্স টেন্ডস টু, ঠিক আছে? লিমিট এক্স টেন্ডস টু 2, এটা কথা অর্থ হচ্ছে, আমি 2টা লিখে নিলাম সাইড করে। 2 এক্স এর মানটা 2 এর অতি নিকটস্থ বা কাছাকাছি মান। এক্স এর যে মানটা থাকবে 2 এর অতি নিকটস্থ বা কাছাকাছি মান, এই মানকে বোঝাচ্ছে। তা 2 এর নিকটস্থ যদি বাম দিক থেকে নেওয়া হয়, তাহলে কি হবে? দেখো তো 1.99, 1.98, 1.97, 1.96, এই মানটাই তো হতে পারে। এটা বাম দিক থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? আর যদি ডান দিক থেকে নেওয়া হয়, তাহলে কি হবে? 2.01, 2.02, 2.03, 2.04, এটা ডান দিক থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো তো, টুর কিন্তু নিকটস্থ মান এইটা, টুর কিন্তু নিকটস্থ মান হচ্ছে এইটা, ঠিক আছে? তাই না? তাহলে লিমিট এক্স টেন্ডস টু 2, তাহলে টুর অতি নিকটস্থ মান, যে ক্ষুদ্রতম পরিবর্তন ঘটতেছে, ক্ষুদ্রতম পরিবর্তন নিয়ে কাজ করতেছে, এটাকে বলা হয় ক্যালকুলাস অতি ক্ষুদ্রতম পরিবর্তন ও অতি সূক্ষ্ম পরিবর্তন নিয়ে কাজ করে। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না?
আবার দেখো লিমিট এক্স টেন্ডস টু 2, এক্স এর মান 2 বা 2 এর কাছাকাছি অতি নিকটস্থ মানটা হবে। 2 এর নিকটস্থ বাম দিক থেকে 1.99, ডান দিক থেকে 0.1, 0.2, 0.3 এর মান হতে পারে। বাম দিক থেকে যে লিমিটিং ভ্যালুর মান নিতে হয় এটাকে বলা হয় বাম দিকবর্তী লিমিট, এবং ডান দিক থেকে যে মানটা নেওয়া হয় এটাকে বলা হয় ডান দিকবর্তী লিমিট। ঠিক আছে, আমরা ওটা গ্রাফ দিয়ে আলোচনা করব। ওকে, ভেরিয়েবল কথার অর্থ হচ্ছে চলক। আমরা এবার চলক নিয়ে কাজ করব। অজ্ঞাত কোন রাশিকে অজ্ঞাত কোন রাশিকে চলক বলে। ঠিক আছে, বা ভ্যারিয়েবল বলে। তাহলে অজ্ঞাত রাশি কি হতে পারে? 2x, 3x প্লাস 1, x প্লাস 2y ইত্যাদি। ঠিক আছে, তাহলে দেখো তো 2x এখানে একটা x চলক, 3x প্লাস 1 এখানে x একটি চলক, x প্লাস 2y এখানে x চলক, yটাও হচ্ছে চলক। যদি আমি এখানে ইকুয়াল কোনো মান থাকতো তাহলে কিন্তু এটা চলক না হয়ে সমীকরণ হয়ে যেত, তাই না? তাহলে 2x, 3x প্লাস 1, x প্লাস 2y ইত্যাদি এই ধরনের ফাংশনকে বা মানকে বলা হয় অজ্ঞাত কোনো রাশি, যাকে চলক বা ভ্যারিয়েবল বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই চলক মূলত দুই প্রকার। ঠিক আছে, চলক কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা দেখো, এক নম্বরকে বলা হয় স্বাধীন চলক। ঠিক আছে, আর 2 নম্বরটাকে বলা হয় অধীন চলক বা পরাধীন যে চলক। ঠিক আছে, তাহলে চলক হচ্ছে দুই প্রকার, একটা স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে বুঝবো y সমান, ধরো ফাংশন অফ x ইকুয়াল x স্কয়ার প্লাস 1। আমি একটা সমীকরণ লিখে নিছি। এই ক্ষেত্রে এই যে x আছে, x কে বলা হয় স্বাধীন, আর এই যে y আছে এটাকে বলা হয় পরাধীন বা অধীন চলক। তুমি কিভাবে বুঝবা? দেখো x সমান, আমি যদি 4 হলে তাহলে আমি y এর মানটা পাচ্ছি কি? y ইকুয়াল টু, এখানে বসাও, তাহলে 4 এর উপরে স্কয়ার প্লাস 1, 4 4 16, আর একে যোগ করলে কত হয়? 17। আমি যদি x সমান 5 হলে 5 বসে নেই, y ইকুয়াল টু, এখানে তুমি মান বসাতে পারছ 5 এর উপরে স্কয়ার প্লাস 1, 5 5 25, আর একে যোগ করলে 26 হয়। আমি যদি x সমান 6 হলে আমি যদি 6 বসাই, তো y ইকুয়াল টু এখানে কি হবে? 6 এর উপরে স্কয়ার প্লাস 1, 6 6 36, আর একে যোগ করলে কত হয়? 37 হয়। তার মানে দেখো তো x এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু y এর মানগুলো আমরা পাচ্ছি। তাহলে x টা নির্দিষ্ট, যে x এর উপর ভ্যালু করে y এর মানটা পাচ্ছি, y এর মানটা কিন্তু অনির্দিষ্ট। তাহলে x কে বলা হয় স্বাধীন চলক, y কে বলা হয় অধীন চলক। কারো কি বুঝতে অসুবিধা হলো? আচ্ছা, দেখো ক্যালকুলাসের জনকটা কে? আচ্ছা, ক্যালকুলাসের জনক দুইজন আছে এখানে। এক নম্বর হচ্ছে স্যার আইজাক নিউটন, সবাই তো জানো তাই না? মাথার উপর কি পড়ছিল? কমলা পড়ছিল নাকি আপেল পড়ছিল? স্যার আইজাক নিউটন। 2 নম্বরটা হচ্ছে লিবনিজ। ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় ক্যালকুলাসের জনক। আমরা এই পর্যায়ে একটা গ্রাফ আঁকাবো। আচ্ছা, গ্রাফটা, আচ্ছা এটা করার আগে, আচ্ছা একটু করে নিই, সমস্যা নেই, গ্রাফে আগে শেখা যায় এটা। ঠিক আছে, আচ্ছা ধরো আমরা এদিকে মানলাম 1 2 3 4 5। ঠিক আছে, 1 2, তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে এইখানে এই পর্যায়ে ধরো মানটা, তাহলে -5,2 আমরা মানটা নিয়ে নিলাম। ঠিক আছে, -1 -2 -3 -4 -5 6 7 মাইনাস হচ্ছে 8। আমরা এদিকে একটা মান নেব 1 2 3 4 5 6
7। আচ্ছা দেখো, এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে, ঋণাত্মক মান আমরা পাবো বাম দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক মান অপর দিকে, ঠিক আছে, আর ঋণাত্মক মান নিচ দিকে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আমরা এইভাবে মানটা নিলাম। আচ্ছা এখন দেখো আমরা 1 2 3 4 5 1 2, তার মানে এখানে আমরা মানটা এইভাবে নিতে পারি, এটাকে আমরা এইভাবে নিলাম, ঠিক আছে। আর আমরা এখানে একটা মান নিলাম, মনে করো এখানে নিলাম, মানটা স্পেস দিলাম, এভাবে একটা মান নিলাম। আচ্ছা যদি আমি মানটা নেই এই দিকে, এখানে নিলাম, এটা একটু স্পেস দিলাম, হ্যাঁ স্পেস দিলাম। আচ্ছা দেখো তো, তাহলে এখানে মান এক্স এর মান 1 1 2 3 4 5, ওয়াই মান 6, তাহলে 1 কমা হচ্ছে 6 এটা। আচ্ছা আমরা যদি এদিকে হিসাব করি যে এটা 7টা আমরা এই দেখে নিলাম 7। আচ্ছা এটা যদি হিসাব করি তাহলে এক্স অক্ষের মান হচ্ছে 7, ওয়াই অক্ষের মান 1 2 3 4 5 6, এটা মান দিলাম হচ্ছে 6, 7 কমা হচ্ছে 6, এটা আমি নিলাম আর কি, আমি ইচ্ছা মতো দুটো বক্ররেখাটা নিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখান থেকে আমরা বাম দিকবর্তী লিমিট, ডান দিকবর্তী লিমিট এটা আলোচনা করব, আর লিমিট সমান কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস আলোচনা করব, ঠিক আছে। এখান থেকে দেখো আমরা জানি এক্স অক্ষের ধনাত্মক মান ডান দিকে, ঋণাত্মক মান বাম দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক মান উপর দিকে, ঋণাত্মক মান নিচ দিকে। তাহলে আমরা প্রথমত লিখে নেব, দেখো নাম্বার 1 কোশ্চেনটা আর কি। তাহলে দেখো তো এখানে আমি এক্স এর ভ্যালু পাইছি -5,2, তাহলে আমি -5 বিন্দুতে হিসাব করব। আচ্ছা এখানে এক্স এর মান দেওয়া আছে 1, আচ্ছা এখানে দেখো তো 1 1 2 3 4 5 6, এটা হচ্ছে দেখো 1 কমা মাইনাস হচ্ছে 6, এক্স এর মান 1, ওয়াই এর মান -6, 1,6। তাহলে আমি এখানে 1 আছে 1 আছে, তাহলে আমি এই ক্ষেত্রে কিন্তু এই 1 বিন্দুতে ক্যালকুলেশনটা বের করব। এখানে আছে 7,6, এই ক্ষেত্রে আমরা এক্স এর মান যেহেতু 7 7 বিন্দুতে আমরা মানটা বের করা শিখব, ঠিক আছে। তাহলে দেখো আমাদের প্রথম কোশ্চেনটা এরকম হবে, যেহেতু প্রথমটা আমরা -5,2 বিন্দুতে করতেছি, তাহলে x সমান -5 হলে, ঠিক আছে, প্রদত্ত ফাংশনটি, ঠিক আছে, f অফ -5 নট ইকুয়াল কি আসবে 2, কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। আচ্ছা কেন নাই, কিভাবে হলো এটা মানটা একবার দেখে নাও তো। যখন x এর মানটা কত আছে -5, তখন y এর মানটা 1 2, তাহলে বিন্দুতে সেট করছে -5,2 বিন্দুতে, বোঝা গেল। আচ্ছা এখন দেখো আমরা যে এই যে একটা স্পেস পাচ্ছি, তাই না, স্পেস পাচ্ছি, স্পেস মানে এখানে মানটা আছে কি ফাঁকা আছে। আচ্ছা আমরা যখন x এর ভ্যালুটা লক্ষ্য রাখো, এই যে x এর ভ্যালুটা -5 পাচ্ছি, y এর ভ্যালুটা পাচ্ছি, x ইকুয়াল যদি -5 হয়, y ইকুয়াল টু 2 হবে। কিন্তু এই মানটা স্পেস থাকার কারণে তাহলে বুঝবে x এর মান 5 হলেও -5 হলেও y এর মানটা কখনোই 2 হবে না, এই জন্য বলছে x -5 নট ইকুয়াল টু। তাহলে যদি y এর ভ্যালু না থাকে তাহলে তার কোনো অস্তিত্ব নেই। আমরা কিন্তু প্রথম ফাংশন কন্ডিশনটা শিখে নিলাম। আর একবার দেখো x এর মান -5 স্পেস থাকার কারণে, আচ্ছা x এর মান 5 হলে y এর মানটা এখানে কিন্তু 2 আছে, তাই না, কিন্তু x এর মান 5 স্পেস থাকার কারণে y এর মানটা কখনোই 2 হবে না, এজন্য লেখছে f অফ -5 নট ইকুয়াল টু, তার মানে কোনো অস্তিত্ব নেই। যদি 2 নম্বর কোশ্চেনে থাকে এইরকম x সমান -5 হলে, ঠিক আছে, বাম দিক হতে x অক্ষের বাম দিক হতে x সমান -5 হলে বিন্দুটির মান x অক্ষের বাম দিক হতে অগ্রসর হয়ে ডান দিকে, ঠিক আছে, ডান দিকে -5 এর নিকটবর্তী হলে
ঠিক আছে, বাম দিকবর্তী লিমিট, তাহলে আমি কি লিখবো, লিমিট এক্স টেন্স টু কত বিন্দুতে, -5 বিন্দুতে, -5 বিন্দুতে মাইনাস এফ অফ এক্স ইকুয়াল, একটু শিখে নাও কত হবে। এক্স এর মান -5 হলে বিন্দুটির মান এক্স অক্ষের বাম দিক হতে অগ্রসর হয়ে ডান দিকে -5 এর নিকটবর্তী হলে বাম দিকবর্তী লিমিট এক্স টেন্স টু, যেহেতু -5 বিন্দুতে বলছে তাহলে -5 বাম দিকে মাইনাস ছিল এফ অফ হচ্ছে এক্স। তার মানে দেখো এক্স অক্ষে মাইনাস বাম দিক থেকে যখন আমি 5 এর নিকটবর্তী গেছি, ঠিক আছে, তখন ওয়াই এর মানটা কিন্তু কোথায় গেছে, 2 এ চলে আসছে। তাহলে যদি এক্স এর মান বাম থেকে ডানে গেলে আর ওয়াই এর মানটা এখান থেকে হয়ে 2 নিকটস্থ আছে, এই জন্য তো হচ্ছে -5,2। তাহলে আমি এখানে মানটা ওয়াই এর মানটা পাচ্ছি কত, 2। যখন এক্স এর মান বাম থেকে অগ্রসর হয়ে 5 এর কাছে গেছে, তখন ওয়াই এর মানটা নিচ থেকে উপরে যায় যে 2 এর কাছাকাছি গেছে। তাহলে আমি যখন এক্স এর মানটা 5 এর নিকটস্থ হয়েছে, তখন ওয়াই এর মানটা পাইলাম এখানে কত, 2 পাইলাম। এটা একটা আমরা কন্ডিশন শিখে নিলাম। এবার দেখো 3 নম্বর কন্ডিশনে কি বলছে, x সমান -5 হলে বিন্দুটির মান x অক্ষের ডান দিকে অগ্রসর হয়ে -5 এর নিকটবর্তী হলে ডান দিকবর্তী লিমিট তাহলে ডান দিকবর্তী লিমিটটা আমরা লিখে ফেলবো, লিমিট এক্স টেন্স টু -5। দেখো আমরা ডান দিকে এই যে অগ্রসর যে বাম দিকে হয়ে ঠিক 5 এর কাছাকাছি হলে, ডান থেকে বামে 5 এর কাছাকাছি হলে অপর থেকে মানটা কিন্তু 2 এর নিকটস্থ হচ্ছে। তাহলে আমি যদি ফাংশন অফ ডান দিকে প্লাস, তাহলে এক্স এর মান 5 এর কাছাকাছি হলে ওয়াই এর মানটা আমরা পাচ্ছি কত, এখানে 2 এর কাছাকাছি। তাহলে আমি এখানে লিখলাম কিন্তু 2, ঠিক আছে। তাহলে দেখো তো বাম দিকবর্তী লিমিট কিন্তু মান আমি পাইলাম কত, 2, ডান দিকবর্তী লিমিট আমি পাইলাম কত, 2। তাহলে দুইটাই কিন্তু সেম মান আসে, ঠিক আছে। তার মানে কন্টিনিউয়াস মান মানে অবিচ্ছিন্ন মান আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এখানে প্রুফ মান লিখতে পারি, যেহেতু, ঠিক আছে, আমি প্রুফ মান লিখতে পারি এইভাবে, লিমিট এক্স টেন্স টু -5 এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 5 ও এর উপর একটা মাইনাস আসবে, -5 এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এইটাও সমান এর মান আসে 2। সুতরাং আমরা লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি এইভাবে। সুতরাং আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু -5 এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু -5 এফ অফ এক্স সমান হচ্ছে 2, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। কারোকে বুঝতে অসুবিধা হলো? তার মানে আমরা বাম দিকে যখন গেছি সেটাকে বাম দিকবর্তী লিমিট যাচ্ছে, যখন ডান দিকে আসি আমরা মানটা, এটাকে বলা হচ্ছে ডান দিকবর্তী লিমিট। তাহলে বাম দিকবর্তী ডান দিকবর্তীটা আমরা পেয়ে গেলাম, এবং লিমিট কন্ডিশনে এই 4টা অপশন ক্যালকুলেশন রাখতে হবে। তাহলে তুমি যখন আমরা 9 এর বি চ্যাপ্টার করাবো তখন কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এর ক্ষেত্রে তুমি এটা পাবা, ঠিক আছে। দেখো যদি তুমি 1 বিন্দুতে করো, ঠিক আছে, x সমান 1 বিন্দুতে, x সমান 1 বিন্দুতে করো, সেম ভাবে এটা যা শিখালাম এই পাশেটাও সেম ভাবে তাই হবে। পরে 7,6 x এর মান যখন 7 হবে তখন y মান x এর মান যখন 7 হবে তখন y মানটা কত আসবে, 6। স্পেস আছে, স্পেস তাহলে কি হবে, নট ইকুয়াল আসবে। তারপরেরটা সেম ভাবে করবা, ওকে, ঠিক আছে। আমরা এই চ্যাপ্টারটা স্টার্ট করব। লিমিট চ্যাপ্টার যখন তুমি করতে যাবা তোমাকে কয়েকটা ত্রিকোণমিতিক সূত্র মনে রাখতে হবে, যেটা আমরা সপ্তম অধ্যায়ে শিখাচ্ছি, তাই না? তাহলে আমরা সেই সূত্রগুলো একটু লিখে দেবো, ঠিক আছে। প্রয়োজনীয় সূত্র বলি,
সূত্রাবলী। নাম্বার 1, আচ্ছা এটা ত্রিকোণমিতির সূত্র, ঠিক আছে, ত্রিকোণমিতির সূত্র। তাহলে দেখো এটা আছে sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমাদের এই অঙ্কের মধ্যে যখন লিমিট করাবো তখন এই সূত্রগুলো লাগবে, sin c প্লাস sin d, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। নাম্বার 2, sin c মাইনাস sin d, 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তারপরে দেখো নাম্বার 3, cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। নাম্বার 4, cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এই চারটা সূত্র লাগবে, আরো লাগবে, অর্থাৎ তুমি যে সূত্রগুলো আমরা করাচ্ছি লিখেছি এটা ডিরেক্ট মুখস্থ রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি ওখানে যে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। নাম্বার 5, আমাদের শুধু এই চ্যাপ্টারে যে কটা ত্রিকোণমিতি লাগবে আমরা সেটা লিখে দিচ্ছি শুধু, হ্যাঁ। 1 প্লাস cos থিটা ইকুয়াল লেখা যায় 2 cos স্কয়ার থিটা বাই 2। নাম্বার 6, 1 মাইনাস cos থিটা 2 sin স্কয়ার থিটা বাই 2, sin থিটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। নাম্বার 8, sin 2a 2 sin a into cos a। নাম্বার 9, 4 sin cube a, 3 sin a minus sin 3a। নাম্বার 10, cos 2 theta 2 cos square theta minus 1। আমাদের ত্রিকোণমিতিতে মোটামুটি এই 10টা সূত্র এখানকার লাগবে, ঠিক আছে। এখন দেখো থিটা নির্ণয়ের সূত্র, অর্থাৎ থিটা প্রয়োগের সূত্র। এটা মোটামুটি আমরা 4টা সূত্র জানা থাকলেই অটোমেটিক হয়ে যাবে। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, অথবা লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা ইকুয়াল টু আমরা এখানে 1 লিখতে পারি। নাম্বার 2, লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা ইকুয়াল টু 1, অথবা লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা ডিভাইডেড tan থিটা এর মান আমরা লিখতে পারি 1। লিমিট থিটা টেন্ডস টু 0 e টু দি পাওয়ার থিটা মাইনাস 1 বাই থিটা এর মান আমরা লিখতে পারি 1। নাম্বার 4, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা সমান আমরা লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1 n মাইনাস 1। আর থিটা প্রয়োগে আমার এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আর অ্যাডমিশন করার সময়, অর্থাৎ আমরা যখন এমসিকিউ করাবো এই অধ্যায়ের সময় এখানে থিটা প্রয়োগে আর 6-7টা সূত্র আছে, ওটাও জানতে হবে, ঠিক আছে। আমরা এমসিকিউ করাবো তখন ওইটা আমরা লিখে ফেলবো। এটা একটু খুব সুন্দর করে মনে রাখতে হবে, ওকে। এটা মনে রাখতে পারলে তাহলে অঙ্কগুলো একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের A to Z খুব সুন্দর সাবলীল করে ক্লাস দেওয়া হচ্ছে। এটা আমাদের ক্যালকুলাস লেকচার 1 আমরা দিলাম, ঠিক আছে।